ঠাকুরদার উপহার নিয়ে আমি আমের থেকে অনেক আগেই রওনা হয়েছিলাম। রাস্তায় আবহাওয়া খারাপ হলো, তাই দেরি হয়ে গেল। আপনার জন্মদিনে পৌঁছতে না পারার জন্য ক্ষমা করবেন শাহেনশাহ। এতে ক্ষমা চাওয়ার কি আছে মানসিং? আবহাওয়া তো খারাপ হতেই পারে। আমার পক্ষ থেকে রাজা ভারমলকে ধন্যবাদ জানিও, আর ওনাকে বলো যে ওনার দেওয়া উপহার পেয়ে আমি খুব খুশি। সেলাম হুজুর, শাহেনশাহ দীর্ঘজীবী হন। রেশম খান আপনার সঙ্গে দেখা করার অনুমতি চাইছে। পাঠিয়ে দাও। মানসিংকে এখানে থাকার সুবন্দোবস্ত করো, ওর যেন কোনো অসুবিধা না হয়। প্রণাম শাহেনশাহ। শাহেনশাহ দীর্ঘজীবী হন। বলো। ওয়াজিরে আলিয়া বার্তা পাঠিয়েছেন হুজুর। বার্তা? মহলে থেকে বড় আম্মি আমাকে বার্তা কেন পাঠালেন? আমাকে তো ডাকতেই পারতেন। পড়ুন এটা। হুজুর, লেখা আছে শাহেনশাহ দীর্ঘজীবী হন, খোদা আপনাকে দুনিয়ার ক্ষমতাবান বাদশা বানান, মুঘল সাম্রাজ্য এতটাই বিস্তৃত হোক যাতে সেখানে সূর্যাস্ত না হয়। শাহেনশাহ, সেলামের সঙ্গে আর্জিও জানাচ্ছি যে আমি আমার সারা জীবন সাম্রাজ্যের জন্য কাজ করেছি, কিন্তু বয়সের উপর কারুর হুকুম চলে না। এখন আমার যথেষ্ট বয়স হয়েছে, আর আপনিও এতটাই যোগ্য হয়ে উঠেছেন, তাই আমার পরামর্শের আর দরকার নেই। আপনি যথেষ্ট দায়িত্বের সঙ্গে সাম্রাজ্য চালাচ্ছেন আর নিজের সিদ্ধান্ত নিজেই নেওয়ার উপযুক্ত হয়ে উঠেছেন। সেই কারণে অনুরোধ করছি যে আমাকে আমার নির্দিষ্ট পদ থেকে মুক্তি দেওয়া হোক আর মক্কা শরীফ যাওয়ার অনুমতি দেওয়া হোক। আমি আমার বাকি জীবন আপনার এবং মুঘল সাম্রাজ্যের জন্য দোয়া করে অতিবাহিত করতে চাই। পরবর্তীগার আপনাকে সুস্থ এবং ভালো রাখুন। বড় আম্মি। আসুন শাহেনশাহ। আমি এখানে ওয়াজিরে আলিয়ার সঙ্গে নয়, বরং আমার বড় আম্মির সঙ্গে কথা বলতে এসেছি। হ্যাঁ, কারণ এই প্রথমবার এই মহলে থাকা সত্ত্বেও আমার সঙ্গে দেখা করার জন্য, আমার সঙ্গে কথা বলার জন্য আপনাকে বার্তা পাঠাতে হয়েছে। কিন্তু আপনি তো জানেন শাহেনশাহ রোকেয়া বেগমের কথা শোনে, আর রোকেয়া বেগম তো আদম খান সাহেবের বিরুদ্ধে। জীবনে অনেক কিছুই প্রথমবার ঘটে জালাল। যেমন প্রথমবার তুমি যুদ্ধে গিয়েছিলে, প্রথমবার তুমি তাজ পরলে, প্রথমবার শাহেনশাহ হয়েছ, প্রথমবার এই মহলে। আমার ছেলে জালালকে অনেক কিছু জানানোর প্রয়োজন পড়েনি। প্রথমবার ওয়াজিরে আলিয়ার পরামর্শ, উপদেশ কোনো গুরুত্ব পায়নি, সেটা যোধা বেগমের ক্ষেত্রেই হোক বা বক্সি বানুর ক্ষেত্রেই হোক বা সুবেদারের বিষয়েই হোক। বড় আম্মি, আপনি ভুল বুঝছেন। বেগম যোধার বিষয়ে সালিমা বেগম সবকিছুই জানতেন, আর তুমি আমাকে জানানোর প্রয়োজন মনে করনি। হয়তো তুমি ধরে নিয়েছিলে এটা তোমার ব্যক্তিগত বিষয়, কিন্তু তোমাকে এটা মনে করিয়ে দিই, আজ পর্যন্ত তোমার যে কোনো বিষয়ে আমি তোমাকে পরামর্শ দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি ধরেই নিলাম এটা তোমার ব্যক্তিগত বিষয়, কিন্তু সুবেদারের ক্ষেত্রে এটা তো রাজনৈতিক বিষয় ছিল, তাই না? সেক্ষেত্রে ওয়াজিরে আলিয়া হওয়ার দরুন আমার সঙ্গে কোনো আলোচনা করনি জালাল, তুমি আমাকে জানাওনি পর্যন্ত। তাহলে আপনি এই বিষয় নিয়ে বিরক্ত হয়েছেন? না, একদমই নয় জালাল, এবার তুমি আমাকে ভুল বুঝছো। আমি কিন্তু এতে খুবই খুশি হয়েছি। যেই চারা গাছকে আমি ছোট থেকে বড় করে তুলেছি, সে এতটা মজবুত আর শক্তিশালী হয়ে উঠেছে। সে এতটাই শক্তিশালী হয়েছে যে অন্যের সাহায্য তাকে নিতে হচ্ছে না। আমার সাহায্যের তো প্রয়োজনই নেই। আমি আজ পর্যন্ত যা করেছি সেটা শুধু তোমার জন্য আর এই সাম্রাজ্যের জন্য। কিন্তু এখন আমাকে থামতে হবে, বয়স হচ্ছে আমার। সেই জন্য আমার মনে হচ্ছে যে এবার তুমি আমাকে মক্কা শরীফে যাওয়ার অনুমতি দিয়ে দাও। খোদার দরবারে গিয়ে তোমার জন্যই দিনরাত দোয়া করতে চাই। রাজনৈতিক জটিলতা তুমি ভালোই সামলে নিতে পারছো, আর তোমার ব্যক্তিগত ব্যাপারে তো আমার প্রয়োজনীয়তা নেই, তাই আমাকে অনুমতি দাও। বড় আম্মি, আপনি ভুল বুঝছেন। আপনাকে আমার অবশ্যই প্রয়োজন। আপনাকে বিরক্ত করতে চাইনি বলেই এই বিষয়ে আপনাকে আমি জানাইনি। আমি শুধু পরীক্ষা করতে চাইছিলাম যে একজন শাহেনশাহ হিসেবে আমি নিজে সিদ্ধান্ত নিতে পারি কি পারি না। একজন শাহেনশাহ আর একজন পুত্রের আপনাকে খুবই প্রয়োজন বড় আম্মি। বড় আম্মি, এই তাজ শুধুমাত্র আমার খান বাবা আর আপনার সম্পত্তি। তুমি আমাকে লজ্জিত করছো জালাল। আমি তোমার ভালো চাই, আর সেটা সবসময় চাইব। তোমার সুরক্ষায়
আমার দায়িত্বে আমি আমার কর্তব্যে কোনো ত্রুটি রাখিনি জালাল, সেটা তুমি জানো। আজ পর্যন্ত আমি যা যা সিদ্ধান্ত নিয়েছি তা মুঘল সাম্রাজ্যের ওয়াজিরে আলিয়া হয়ে নিয়েছি। মুঘল সাম্রাজ্যের ন্যায় বিচারের সামনে আমার নিজের ছেলে আদম খানও যদি চলে আসে, আমি তাকেও ছাড়বো না। তুমি ভুল বুঝছো যে আমি এই বিষয় নিয়ে রেগে আছি যে তুমি আদম খানকে সুবেদার নিযুক্ত করনি। এগুলো সাম্রাজ্যের রাজনৈতিক বিষয়, আর যখন সাম্রাজ্যের ন্যায় বিচারের ক্ষেত্রে আমি কোনো সিদ্ধান্ত নিই তখন আমার সামনে শুধু আমার একমাত্র সন্তান থাকে, আর সেটা হলে তুমি, মুঘল সাম্রাজ্যের শাহেনশাহ। কিন্তু 4টে জায়গার সুবেদার নিযুক্ত করার সময় ওয়াজিরে আলিয়া হওয়ার দরুন আমার সঙ্গে কোনো আলোচনাই করনি। এতে আমি খুবই আঘাত পেয়েছি, আর আমার মনে হয় এটাই ঠিক হবে জালাল। বড় আম্মি, আমার কথা বিশ্বাস করুন, আপনাকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য ছিল না। আর আমি তোমাকে এটা বলছি জালাল যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তুমি একদম উপযুক্ত হয়ে গেছো। সেই জন্য আমি তোমার কাছে অনুমতি চাইছি যে আমাকে মক্কা শরীফে যাওয়ার অনুমতি দিয়ে দাও। আপনি কি আমাকে আপনার পুত্র মনে করেন না? আদমের থেকেও বেশি জালাল, শাহেনশাহর সিদ্ধান্তে আপনার বিশ্বাস আছে? সবচেয়ে বেশি। একজন পুত্র হয়ে আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি আমাকে ছেড়ে যাবেন না। আর একজন শাহেনশাহ হয়ে আমি আপনাকে হুকুম দিচ্ছি, আপনি এই ওয়াজিরে আলিয়ার পথ ছেড়ে এখান থেকে কোথাও যাবেন না। বড় আম্মি, আমি আপনাকে কথা দিচ্ছি, এরপর থেকে আপনাকে না জানিয়ে আমি কোনো সিদ্ধান্ত নেব না। আমি তোমাকে কথা দিচ্ছি জালাল, শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সঙ্গে থাকবো, তোমাকে ছেড়ে কোথাও যাব না। একজন ওয়াজিরে আলিয়া হওয়ার তরুণ শাহেনশাহ থেকে আমি দূরে যাব না। তোমার বড় আম্মি হয়েও তোমার থেকে কখনোই আমি দূরে যাব না। তসলিম, কাজগুলো তাড়াতাড়ি করে নে, আমি রান্নাঘরে যাচ্ছি। আর হ্যাঁ, আদম খান সাহেব যদি কোনো কাজের জন্য ডাকেন তাহলে চলে যাস, ওনাকে না বলিস না, উনি আমাদের অনেক উপকার করেছেন, বুঝেছিস? কি ব্যাপার তসলিম, আজ তুমি আমাকে সালাম করলে না তো? সালাম হুজুর। কবুল করলাম। ছাড়ো না আমাকে। তুমি আমায় ভয় পাচ্ছ? আমি তোমার জন্য একটা সুন্দর উপহার এনেছি, এসো নাও উপহারটা, এসো। চলো তুমি দেখো। আমি যাব না আপনার সঙ্গে। আদম খান, এর বাবা মাকে আপনি বুঝিয়ে উঠতে পারেননি, তাই এখানে আমায় হুকুম করতে এসেছেন। সরে যান আমার পথ থেকে। আমি বলছি ছেড়ে দিন ওকে, এটা মুঘল শাহেনশাহ বেগমের হুকুম। বুদ্ধিমানদের জন্য সংকেতই যথেষ্ট, কিন্তু জানোয়াররা এই কথা বুঝতে পারে না। আমি এর আগেও আপনাকে এরকম নোংরা কাজ করতে দেখেছি, আর আজ সকালেও তো আপনাকে সাবধান করেছিলাম আমি, কিন্তু আপনি বুঝতে পারেননি। আর সন্ধে হতে না হতে আবার আপনি একই ভুল করছেন। এবার আপনাকে ক্ষমা করা যাবে না, আর এর সিদ্ধান্ত স্বয়ং শাহেনশাহ নেবেন। কি বলবেন আপনি ওনাকে? কি বলবেন? এ বাঁদি আমাদের সম্পত্তি, আমি ওর সাথে যেমন খুশি আচরণ করতে পারি, যা খুশি করতে পারি। আমি কোনো অন্যায় করিনি। দাসীরাও তো নারী, আর তারাও মানুষ, আর ততক্ষণ তো আমি অপেক্ষা করতে পারবো না ওর সঙ্গে আপনি কখনো অপরাধ করবেন। আপনি অপরাধ করার চেষ্টা করেছেন,
সেটাই আপনি শাস্তি পাওয়ার জন্য যথেষ্ট। বারবার শাহেনশার নাম নিয়ে আপনি আমাকে হুমকি দিচ্ছেন না? হুমকি নয়, সাবধান করছি আমি আপনাকে। তো ঠিক আছে, যা করতে পারেন করুন। আমিও দেখতে চাই যে জালাল আমার কি করতে পারে। এই আদম খান কাউকে ভয় পায় না যোধা বেগম। চিন্তা করো না তসলিম, যোধা বেগম কতদিন তোমাকে আগলে রাখবেন? তোমার মনে আমাকে নিয়ে যে ভয় আছে, আমি তা খুব তাড়াতাড়ি দূর করে দেব। দেখা হবে। আপনার বিশ্রামে বিঘ্ন ঘটানোর জন্য ক্ষমা করবেন শাহেনশাহ। বেগম যোধা আপনার সঙ্গে দেখা করতে চান। ওনাকে পাঠিয়ে দাও। কি ব্যাপার যোধা বেগম, আপনি আজকে এত রেগে আছেন যে আপনি নমস্কারও জানালেন না? আবার আমি কি অপরাধ করলাম? অপরাধ আপনি নন, মহামাঙ্গার ছেলে আদম খান করেছেন। আমি মানছি ও আমার বড় দাদার মতো, কিন্তু ও আমার বড় আম্মির পুত্র, তাই ও অনেকবার অপরাধ করেছে, এটা জেনে ওকে ক্ষমা করে দিই। তাহলে এই অপরাধের ভাগিদার আপনিও শাহেনশাহ, কারণ অপরাধীকে যদি শাস্তি না দিয়ে তাকে ক্ষমা করে দেওয়া হয় তাহলে সেটা আরো বড় অপরাধ। খুব রেগে আছেন আপনি, এমন কি অপরাধ করেছে ও আপনার সঙ্গে? এত সাহস নেই ওনার যে একজন শাহেনশাহ বেগমের সঙ্গে অপরাধ করবে। কিন্তু ভুলটা তো ভুলই হয়, সেটা বেগমের সঙ্গেই হোক বা দাসের সঙ্গে, কারণ দুটো পরিস্থিতিতেই নারীকে অসম্মান করা হয়, যা আমার পছন্দ নয়। আপনি আপনার প্রজাদের কি সুরক্ষা দেবেন যখন আপনার মহলে দাসীরাই সুরক্ষিত নয়? আর এই সব কিছু হচ্ছে আপনার সংরক্ষণের কারণে। পরিষ্কার করে বলুন কি হয়েছে। শুনুন তাহলে। আমার মনে হয় আপনারও এটা ভালো লাগবে না যে একজন নির্দোষ আর নিরীহ মেয়েকে একজন অহংকারী সুবেদার অপমান করুক। আদম খানকে এখনই বার্তা পাঠাও যে ও যেন কাল দেওয়ানে খাসে উপস্থিত থাকে। যোধা বেগম, আপনার অভিযোগ অনুযায়ী কাল আদম খানকে অপরাধী হিসেবে দেওয়ানে খাসে উপস্থিত করব। ভরসা রাখুন, কোনো অবিচার হবে না। আমিও এটাই আশা রাখি শাহেনশাহ। কতবার আমি তোমাকে বুঝিয়েছি আদম, কি প্রয়োজন ছিল বেগম যোধার সঙ্গে ঝামেলায় জড়ানোর? কেন ওনার সঙ্গে তর্ক করতে গেলে আদম? আম্মি জান, আমি ওর পথে যাইনি, বরং ওই আমার পথের মাঝে এসেছে। জালালের নামে আমায় হুমকি দিচ্ছে। জালাল, যার সাম্রাজ্য আমারই পাবার কথা। তুমি ভুল ভাবছ যোধা বেগম, তুমি ভাবছো যে আদম খান জালালকে ভয় পায়। একটু আস্তে কথা বলবে তুমি? তুমি জালালের বিষয়ে কথা বলছো। আদাব ওয়াজিরে আলিয়া, সুবেদার আদম খান সাহবকে আগামীকাল দেওয়ানে খাসে উপস্থিত হওয়ার হুকুম দেওয়া হয়েছে। দেখলে তুমি আদম খান, বেগম যোধা এবার চাল চেলেছেন। আমার হাতে মাত হবে ও। চুপ, একদম চুপ, বোকার মতো বলো না। কোথায় আমি তোমাকে সুবেদারদের প্রধান করতে চাইছি, আর কোথায় তুমি এক দাসীর নাবালিকা মেয়েকে ভালোবাসা দেখিয়ে বেড়াচ্ছ? লজ্জা করে না তোমার? কোথায় আমি দিওয়ানে খাসে তোমার নাম সম্মানের সঙ্গে শুনতে চাইছি, আর সেখানে তুমি নিজেকে অপরাধী হয়ে দাঁড় করাতে চাইছো। আর খোদা না করুক তুমি যদি শাস্তি পাও, তুমি যদি অপরাধী ঘোষিত হও, তাহলে ক্ষমা করবে আদম খান, তোমার এই আম্মিও কিছু করতে পারবে না। মুখ থুবড়ে পড়বে তুমি। বেগম রোকেয়া আমার কথা শোনেননি, তার যা পরিণাম হয়েছে সেই পরিণাম তোমারও হবে। কেন কেউ বুঝতে চাইছে না? এখন জালাল বেগম যোধার সব কথা শুনছে। কথার পরও আমি করি না আমি জান। আদম খান শুধু ক্ষমতার কথা বলে। এই সাম্রাজ্যে
আমারও অংশ আছে। আজকের পর থেকে না আমি কারো হুকুম মানব, না কোনো শাস্তি কবুল করব। ওই বাঁদিকে আমার পছন্দ হয়েছে, কি করব আমি? কেউ আমায় আটকাতে পারবে না। আমাদের হারেমে তো এত বাঁধি আছে, এই একজনের জন্যে যোধা বেগমের এত দুশ্চিন্তা কেন? তোমাকে আমি বুঝিয়ে পারবো না আদম। তুমি কেন বুঝতে চাও না বলো তো? আমাকে কিছু একটা করতে হবে, এমন কিছু একটা করতে হবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে, যাতে তোমার ইচ্ছেটাও পূরণ হয় আর শাহেনশার সামনে তুমি নির্দোষ প্রমাণিত হও। একটা কথা তুমি ভালো করে শুনে নাও, কালকে দিওয়ানে খাসে তুমি সেটাই বলবে যা আমি তোমাকে বলবো। সাধারণত প্রজাদের অভিযোগ দেওয়ানে আমেই শোনানো হয়, কিন্তু আজকের অভিযোগ আমাদের পরিবারের মধ্যেই। আজ যোধা বেগমের অভিযোগের উপরেই বিচার করা হবে। যোধা বেগম, কাল যে অভিযোগ আপনি আমার সামনে করেছিলেন তা আপনি এখানে সবার সামনে বলুন। আমার অভিযোগ মালবের সুবেদার আর আপনার ভাই আদম খানের বিরুদ্ধে। আমি আমার কথা আপনাকে বলেছি শাহেনশাহ, এবার সিদ্ধান্ত আপনার হাতে। আপনারা সবাই অভিযোগ শুনেছেন, আর আমি চাই না যে অভিযোগকে কোনো সন্দেহের চোখে দেখা হোক, কারণ এই অভিযোগ যোধা বেগম করেছেন। সেই জন্য যোধা বেগমের অভিযোগের ভিত্তিতে যে কোনো সিদ্ধান্ত ওয়াজিরে আলিয়া মানে আমার বড় আম্মি নেবেন। আমি মানছি আদম খান ওনারই পুত্র, কিন্তু ওনার বিচারের প্রতি আমাদের ভরসা আছে। আমার বিশ্বাস উনি ওনার দায়িত্ব সঠিকভাবেই পালন করবেন। বড় আম্মি। শাহেনশাহ, আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করব। এটা কি করলেন শাহেনশাহ? অপরাধী সুবেদার আদম খান, তুমি অপরাধী। তুমি শাহেনশাহর সামনে এসে দাঁড়াও। বিচার শুরু হওয়ার আগে আমি তোমাকে এটা মনে করিয়ে দিতে চাই যে এখানে তোমার সামনে মুঘল সাম্রাজ্যের ওয়াজিরে আলিয়া দাঁড়িয়ে আছেন, তোমার আম্মি জান নয়। এখন তুমি অপরাধী। যদি তুমি অপরাধী প্রমাণিত হও তাহলে তোমাকে কোনো ক্ষমা করা হবে না। ওয়াজিরে আলিয়া, সব অপরাধীরই নিজের কথা বলার অধিকার আছে। অবশ্যই তুমি তোমার পক্ষে অবশ্যই কথা বলবে সুবেদার আদম খান। ধন্যবাদ। আমার মনে হয় না আমি কিছু অন্যায় করেছি। কাউকে ভালোবাসা কোনো অপরাধ তো নয়। হ্যাঁ, এই কথা সত্যি যে তাসলিমকে আমার ভালো লাগে। অর্থের অভাবে ওর লালন পালন ঠিক মতো হচ্ছে না। আমি ওর দেখাশোনা করতে চাই, আশ্রয় দিতে চাই। আগামীকাল দিওয়ানে খাসে আমি এক তীরে দুটো কাজ ছাড়তে চাইছি। বেগম যোধার সঙ্গেই বেগম রোকেয়াকেও শিক্ষা দিতে চাইছি। ওনাকে এটা বোঝাতে চাইছি যে জীবনের দাবা খেলায় আমি ওনার থেকে অনেকটা এগিয়ে।
কাল দিওয়ানে খাসে তুমি এটা বলবে যে তুমি তসলিমকে ভালোবাসো, আর ভালোবাসা কোনো অপরাধ নয়। এবার আপনিই বলুন ওয়াজিরে আলিয়া, কাউকে ভালোবাসাকে কি অপরাধ বলে? প্রচুর অর্থ দিয়ে আমি তসলিমের সব দায়িত্ব নিতে চাইছি, ওকে নিকাহ করতে চাইছি। তসলিমকে নিকাহ করার বদলে আমি যত খুশি মোহর দিতে রাজি। আমাদের ধর্ম আমাদের একাধিক নিকাহ করার অধিকার দিয়েছে। এখনো আমি নিঃসন্তান, তাই আমি চাই তসলিমকে নিকাহ করে উত্তরাধিকারী পেতে। আমার আগেও অনেকে এরকম নিকাহ করেছে, আইন তাতে বাধা সৃষ্টি করেনি। শরিয়ত আমাদের এই নিকার অনুমতি দিয়েছে।